ইম্পর্টেন্ট পার্ট বলতে আমি এটা বোঝাতে চাইছি যে একটা প্রোগ্রাম করার সময় আমার কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো নিয়েই আমি শুরু করছি। তো প্রোগ্রামিং এর প্রসপেক্টসে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। কিরকম কোন কোন জিনিসগুলোর ওপর আমি বেশি খেয়াল করতে বলছি, যেমন ধর একটা একটুখানি দেখে নেওয়া যাক যে জিনিসটা দেখাতে চাইছি। এমন কেউ নেই তোরে যে রিকোয়েস্ট করছিস আমি অ্যাডমিট করিনি তাকে? দাদা মোস্ট প্রবাবলি প্রজ্ঞা এক্ষুনি পাঠাবে, অ্যাকসেপ্ট করিনি। কি বলছিস বল? মনে হয় প্রজ্ঞা এক্ষুনি পাঠাবে, করে দিয়েছি, জয়েন করে দিয়েছি। এই আমি ঢুকেছি। ঠিক আছে। শুরু করলাম। হ্যাঁ, কিরে শুনতে তো পাচ্ছিস সবাই? আমার কথা কোনোভাবে ইকো হচ্ছে না তোরে? না না না, পুরো ক্লিয়ার আছে। আমি আমি এই মুহূর্তে এই মাসে আমার আলটিমেটলি টার্গেট হলো এই জিনিসটাকে কভার করা, ঠিক আছে? এই জিনিসটাকে কভার করা মানে দেখ তার মধ্যে কি দেখতে দেখতে পাচ্ছিস। আমি বেসিক্যালি সি প্রোগ্রামিংটাকে একবার রিক্যাপ করার জন্য এই ক্লাসটাকে রাখছি, আগে থেকে বলে দেবো। আর আমার এই ক্লাসটা জুমে নিতে এই কারণেই সুবিধা, বাকি ইন্টারফেস গুলোতে আমি এত সুন্দরভাবে ল্যাপটপ অপারেট করতে পারি কথা। আর 2 নাম্বার হয় স্কাইপ টাইপে করা যেতে পারে, এটা ভবিষ্যতে আমরা অন্য প্রোগ্রামিং করব। আর আমি তো ম্যাক্সিমামদেরই ক্লাস গুগল মিটে নিই, শুধু সেকেন্ড ইয়ার জেনারেলদের ক্লাসটাই জুমে নিই। জুমে প্রবলেম আছে, 40 মিনিটে কেটে যায়, জয়েন করতে করতে 10 থেকে 15 মিনিট চলে যায়। যদি ক্লাসটা কেটে যায় আমি ঠিক পাক্কা তোর 40-80 ওই 1.5 ঘন্টা ক্লাস নেবো আজকে। আর আমার এই ক্লাসের সেশনটা শেষ হয়ে গেলে 10 মিনিট পর আবার আমরা একই আইডিতে রিজয়েন হোস, প্রত্যেককে 10 মিনিট পর, কারণ 10 মিনিট লোডিং হতে আবার টাইমটা লাগে, যে আর কি রেকর্ড করে তার লোড হতে টাইমটা লাগে। এবার দেখ আমি বেসিক্যালি একটা প্রোগ্রামিং শেখার সময় এই এই জিনিসগুলোকে কভার করা হয়। কভার করার জিনিসগুলো কি কি দেখ, বেসিক কনসেপ্ট একটা অ্যালগরিদম কাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তার টাইপস গুলো কি কি হতে পারে, বা একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন বা তার ব্রিফ হিস্ট্রি, বা কনস্ট্যান্ট ভেরিয়েবল কিওয়ার্ড গুলো কি, ডেটা টাইপস কি। সি ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে টাইপ ডিক্লারেশন, ইনস্ট্রাকশন, এরিথমেটিক ইনস্ট্রাকশন। যে যে ইনস্ট্রাকশন গুলো বেসিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে একটু কভার করার চেষ্টা করা রিক্যাপ ক্লাসে। প্রত্যেককে এখানে যারা আছিস তাদের 99% স্টুডেন্টদেরই সি প্রোগ্রামিং জানা, বিশাল আহামরি না জানা থাকলেও প্রত্যেকেরই জানা। সুতরাং আমি যদি ওপর দিয়ে পড়াই সবারই একবার রিক্যাপ হতে সুবিধা হবে। একটা সি প্রোগ্রামিং এ কিভাবে আউটপুটকে ডিসপ্লে করা হচ্ছে বা একটা মেইন ফাংশনের কাজ কি, আমি জিনিসটাকে একবার ব্রাশ আপ করছি। ফার্স্ট থেকে লাস্ট অব্দি সি প্রোগ্রামিং আমি এখানে শেখাচ্ছি, আমি জাস্ট জিনিসটাকে ব্রাশ আপ করছি। এটা শুধুমাত্র তোদের পক্ষে তখনই পসিবল হবে ক্লাসটাকে বোঝা বা ভালো লাগা যদি সি এর সম্পর্কে একটা কনসেপ্ট থাকে। আর এখানে যে কটা ব্যাচে যে কটা স্টুডেন্ট আছে তোরা নিজেরা সবাই সবাইকে না চিনলেও আমি তো সবাইকেই চিনি, প্রত্যেকেরই সি কম বেশি জানা। মানে এমন নয় যে কেউ প্রিন্টএফ এর মানে জানে না বা স্ক্যানএফ এর মানে জানে না। হতে পারে ওর হয়তো ফাংশনের পার্টটায় প্রবলেম আছে, কারোর হয়তো পয়েন্টারের পার্টটায় প্রবলেম আছে, সেটা আলাদা ইস্যু। বাট এরকমটাও নেই যে সি প্রোগ্রামিং এর একটা হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রামই লিখতে পারবে, এরকম এখানে কেউ নেই, সেটা আমি শিওর একদম। এবার দেখ অপারেটর কি কি ধরনের অপারেটর হয়, তার প্রিসিডেন্স গুলো, বা টাইপ কাস্টিং কাকে বলে, বা ইফ এলস কাকে বলে, সুইচ কেস কাকে বলে, এই মডিউলটা আজকে আমি পড়াচ্ছি। ওকে, আজকে এই মডিউলটা পড়াচ্ছি।
নেক্সট ক্লাসটায় আমি বেসিক্যালি পড়াবো লুপের জায়গাটা, তারপরের ক্লাসটায় পড়াবো অ্যারে, অ্যারের মধ্যে 1D 2D, তারপরের ক্লাসটায় পয়েন্টারটা পড়াবো, সরি ফাংশন পড়াবো, তারপর পয়েন্টার আর স্ট্রিং, ওগুলো পরবর্তীকালে আসছি। এই হলো টোটাল সিলেবাস যেটা কভার করা, এই হলো টোটাল সিলেবাসের পার্টটা। ওকে, এই জায়গাটা একটু বলে দিই, এই যে ক্লাস জিনিসটা বলতে কি বোঝানো হচ্ছে, স্টোরেজ ক্লাস, এটা একটু মনে করস প্রোগ্রাম করার সময়, স্টোরেজ ক্লাসের জায়গাটাকে একটু মনে করস। এটা হলো টোটাল সি এর সিলেবাসের কনসেপ্টটা। এবার আমি স্টার্ট করছি। হ্যাঁ, দেখ দেখ প্রত্যেকের কাছে আশা করি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, কেন আমি নিজেই চেক করে নিচ্ছি। আমি ল্যাপটপে করালে আমি নিজেই এটাকে চেক করছি আমার মোবাইলে, ঠিকঠাকই দেখা যাচ্ছে। যদি দেখা না যায় তাহলে মোবাইলটাকে রোটেট করে আরো বেটার ভিজিবল হবে। হ্যাঁ দেখা যাচ্ছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি কিছু কিছু কোশ্চেন পড়াতে গিয়ে ওপেন টু অল করবো। হ্যাঁ, যে পারবি সে বলবি ওপেন টু অল, শুধু নাম নাম বলিস, বলিস। ফার্স্ট কোশ্চেনটা, সি প্রোগ্রামিং এর নাম সি কেন? এনিওয়ান, যে কেউ, যে কজন আছিস তার মধ্যে যে কোনো একজন বললেই হবে। আমার ফার্স্ট কোশ্চেনটা হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম সি কেন? যে কোনো একজন মিউট আনমিউট করে বলে আবার মিউট করে নিস। কেউ বলতে পারবি? হ্যাঁ রে, শুনতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। আরে প্রশ্ন করেছি তো কেউ উত্তর দিচ্ছে না, ওই কারণেই আমি কনফিউজ হয়ে গেছি। আমি কেটে গেলাম নাকি? দেখ, বেসিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শুরুতে কয়েকটা জিনিস জেনে নিই, তারপরে এই কোশ্চেনের অ্যান্সারটাকে আমি ক্লিয়ার করছি। দেখ, বেসিক কনসেপ্ট অফ অ্যালগোরিদম অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক রকম হতে পারে, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হয়, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিস্ট্রিটা, কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড, এই জিনিসগুলো কি কি, ডেটা টাইপস বলতে কি বোঝানো হয়, সি এ কি কি ইনস্ট্রাকশন আছে, আউটপুটটাকে কিভাবে ডিসপ্লে করানো হয়, কিভাবে আমি একটা ইনপুটকে রিট্রিভ করতে পারি, কিভাবে একটা মেন ফাংশন কাজ করে, যে কোনো একটা সিম্পল সি প্রোগ্রাম কিভাবে কাজ করে, কম্পাইলেশন, কিভাবে সিতে কম্পাইলেশন করা হয়, তারপরে কি কি অপারেটর আছে, আর টাইপ কাস্টিং বলতে কি বোঝানো হচ্ছে। এটা হলো একদম সিম্পল, এই জিনিসটা সম্পর্কে আজকে আমি প্রথমে জানবো। আমরা যদি কেউ শুনতে না পাস, যদি কারোর কোনো ডাউট থাকে, ডাউট গুলো নিজে একটা খাতা পেন নিয়ে বসে মার্ক করে রেখে দিবি, যে যার যা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা লিখে রেখে দিবি। একদম সিম্পল, তাতে সুবিধা হবে, পরে আমাকে জিজ্ঞেস করতে পারবি। ফার্স্টে অ্যালগরিদম বলতে কি বোঝানো হচ্ছে, একটা যে কোনো কাজ, আজকে একটা করোনা পরিবেশে আমরা সবাই ঘরবন্দি হয়ে বসে আছি। এই করোনাটা কিভাবে খুব তাড়াতাড়ি বিশ্ব থেকে রিকভার করা যায়, করোনা থেকে মানুষজনকে রিকভার করানো যায়, সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা চলছে, প্রচুর রিসার্চ চলছে। বিভিন্ন ভাবে স্টেপ বাই স্টেপ ভাবে রিসার্চ শুরুও হয়ে গেছে, বিভিন্ন ভ্যাকসিন তৈরি হয়েছে, সেটা স্টেপ বাই স্টেপ করে অ্যাপ্লাই করাও শুরু হয়ে গেছে। বিভিন্ন দেশ তাদের নিজেদের মতো করে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করছে। এই যে অ্যাপ্লাই করছে, তার মানে নিশ্চয়ই প্রথমে থার্ড স্টেজ অ্যাপ্লাই করতে পারবে না, ফার্স্ট স্টেজ, তারপর সেকেন্ড স্টেজ, তারপর থার্ড স্টেজ, পরপর করে অ্যাপ্লাই করছে। এই যে একটা প্রবলেম, যে হাউ টু রিকভার ফ্রম করোনা, and the solution is that you have to take some order, you have মানে গভর্নমেন্ট, বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির গভর্নমেন্টরা, মানে যে সমস্ত উন্নতশীল, অবশ্যই বাংলাদেশ পাকিস্তানের কথা বলছি না, ইন্ডিয়া, ইউএসএ, ব্রিটেনের কান্ট্রির কথা বলছি, সেই কান্ট্রিগুলোর কি প্রতিটা দেশে করোনা দিন দিন বাড়ছে, এদেরকে কিভাবে রিকভার করা যাবে করোনা থেকে। তাই যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে, সেই ভ্যাকসিনটা কিভাবে স্টেপ বাই স্টেপ খুব তাড়াতাড়ি করোনাকে রিকভার করতে পারে, তার যে পরীক্ষা করার পদ্ধতি, সেই পদ্ধতিটাকে পরপর ভাবে লিখে ফেলা হলে এই পদ্ধতিতে কাজটা করতে হবে। ইট ইজ অ্যান অ্যালগরিদম, এটা হলো একটা অ্যালগরিদম। 2 নাম্বার হলো, যদি তোদের এই সেমিস্টারের পরীক্ষা না হয়, পরের সেমিস্টারের এক্সাম হবে, তার জন্য তোরা দেখ কষ্ট করে হলেও অনলাইনে পড়াশোনা করছিস, কি দরকার নেই,
এমন নয় সরকার বলেনি যে পরীক্ষা সব বন্ধ হয়ে গেছে, যারা স্টুডেন্ট ছিল তাদের প্রত্যেককে গভর্নমেন্ট জব দিয়ে দেওয়া হবে। এরকম যদি গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করতো কেউ পড়াশোনা করতো না, আমরাও পড়াতাম না। কিন্তু যেহেতু এরকম প্রত্যেককে চাকরি পাওয়া, এর মতো করে ভালো চাকরি পেতে হবে, তার জন্য আলটিমেটলি গুড রেজাল্ট করতে হবে, যে সেমিস্টারের পরীক্ষায় জবে হোক না কেন। অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু স্টাডি ম্যানারলি। এই যে আমি সি প্রোগ্রামিংটা রিক্যাপ করার কথা ভাবলাম, সি প্রোগ্রামিংটা এই মুহূর্তে কারোরই কিন্তু এক্সামে পরীক্ষা হওয়ার ব্যাপার নেই, কয়েকজন ছাড়া। বাট বাট যেহেতু এই ব্যাপারটা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল বল বল, হ্যাঁ করাচ্ছি তো, ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, মেন যেটা ব্যাপার, তাহলে আলটিমেটলি একটা প্রবলেমকে সলভ করার জন্য যে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা ফলো করা। এই যে সি ক্লাসটা আমি করাচ্ছি, সি ক্লাসটা মোটো হলো যার ভবিষ্যতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আসুক না কেন, যেমন সেকেন্ড ইয়ার জেনারেলে, থার্ড ইয়ারে ফোরট্রান আছে, বেসিক প্রোগ্রামিং আছে, বা যারা হয়তো এখন ফার্স্ট ইয়ারে পড়ছিস বিসিএ তে, তাদের সেকেন্ড ইয়ারে গিয়ে সি প্লাস প্লাস পাবি, জাভা পাবি, পাইথন পাবি, বা সেকেন্ড ইয়ারে যারা আছিস তাদের হয়তো সেল প্রোগ্রামিং আছে বা পাইথন শিখতে হবে ভবিষ্যতে। আলটিমেটলি সি তারা পড়ে এসেছিস, মানে এমন কোনো ব্যাপার নেই যে আমি সি প্রোগ্রামিংটাকে ক্রস করে চলে এসেছি। আলটিমেটলি বলা হয় সি ইজ দ্য মাদার অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাটস মিন all about the syntax আর ম্যাক্সিমাম সিনট্যাক্স অফ সি ম্যাচ উইথ অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বলা হয় যে সিতে যে সমস্ত সিনট্যাক্স কাজ করে সেগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে মিলে যায়। অ্যান্ড লজিক অফ এনি প্রোগ্রাম আর সেম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মে ভ্যারি বাট লজিক ক্যান নট ভ্যারি। একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বার করার একটাই লজিক আছে। আই একটা ভেরিয়েবল যদি হয়, আইটাকে 1 ধরে নাও, তারপর f ইকুয়াল টু f ইনটু i, উপরে একটা লুপ চালিয়ে দাও, হোয়াইল লুপ হোক আর ফর লুপ হোক। ফর i ইকুয়াল টু 1, i ইকুয়াল টু বলে f ইকুয়াল টু f ইনটু i করে দাও, ব্যাস, লজিক সেম। লেখার পদ্ধতিটা আলাদা। সি তে আমরা একভাবে লিখবো, সি প্লাস প্লাসে একভাবে লিখবো, বা জাভাতে আমরা একভাবে লিখবো। এই লেখার প্রসিডিওরটা কিন্তু আলাদা, এর বাইরে আর কিছু ম্যাটার নেই। এবার দেখ, অ্যালগরিদম বলতে আলটিমেটলি কি বলছে, হলো সাম আনঅ্যাম্বিগুয়াস ফাইনাইট নাম্বার অফ স্টেপস। আনঅ্যাম্বিগুয়াস কথাটার মানে হলো এমন কিছু স্টেপ আমি ফলো করব যেটা অ্যাম্বিগুইটি তৈরি করবে, মানে একের বেশি কন্ডিশন একই কনক্লুশন দেবে না, বা আলাদা আলাদা কন্ডিশন গুলো সেম কনক্লুশন কিন্তু দেবে না। নেক্সট, প্রোগ্রাম বলতে কি বোঝানো হচ্ছে, কিছু অর্ডার ইনস্ট্রাকশনকে বোঝানো হচ্ছে। অর্ডার ইনস্ট্রাকশন বলতে একটা সেট অফ ইনস্ট্রাকশনকে আমরা প্রোগ্রাম বলতে পারি, যেটা বেসিক্যালি কিছু ইনস্ট্রাকশন আমি পরপর লিখলাম, যেটা একসঙ্গে আমি এক্সিকিউট যদি করাই ওনার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, তাহলে তাকেই আমরা বলতে পারি প্রোগ্রাম। ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কিছু নোটেশন আর কিছু সিম্বল নিয়ে তৈরি করা, যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি, তাকে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ। যেমন ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, এগুলো কিন্তু সবকটাই এক একটা ল্যাঙ্গুয়েজ, এবং প্রতিটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু নিয়ম থাকে। যেমন বাংলা, ইংলিশে 26 খানা অ্যালফাবেট থাকে, বেঙ্গলিতে আলাদা আলাদা থাকে, হিন্দিতে আলাদা থাকে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ইন্ডিভিজুয়াল কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে একটা প্রোগ্রাম চালানো হয়, তাকে আমরা বলতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে একটা প্রোগ্রাম লেখার জন্য যখন একটা ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করা হয়, তখনই তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাটস মিন প্রোগ্রাম প্লাস ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু আমরা বলতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি কিছু সিম্বল আর কিছু কিন্তু কোনো একটা প্রোগ্রাম কোনো ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। নেক্সট, একটা কম্পিউটারকে যদি আমি, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যদি আমি ক্লাসিফাই করি, তাহলে 3 রকম আমি মেন ভাঙতে পারি। এক হলো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কথাগুলোর মানে সেম, যেটাই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ সেটাই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেটাই হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে 0, 1 এগুলোকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে মেশিন যে ল্যাঙ্গুয়েজটা সরাসরি বুঝতে পারে তাকে আমরা বলতে পারি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট হলো 2 নম্বরে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বলতো, ওই ছোট ছোট অনেক কোড হয়, মুভ, অ্যাড। যারা কম্পিউটার আর্কিটেকচার পড়েছিস বা পড়েছিলি, তাদের আমি অ্যাড্রেস ইনস্ট্রাকশনটা পড়িয়েছিলাম, যেখানে 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 1 অ্যাড্রেস। পাতি কথায় আমি এটা বলতে পারি, একটা কম্পিউটার খুলে যদি তার বায়োসে যাস, F8 বা F12 বা F2 টিপে বায়োসে যাওয়া যায়। বায়োসে গেলে বিভিন্ন কোড এক্সিকিউট করে, তখন মাউস কাজ করে না, কিবোর্ড দিয়ে কাজ করতে হয়। সেই বায়োসের অনেক সিনট্যাক্স গুলোকেই আমরা বলি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বা সিউডো কোডস।
ওটা বেসিক্যালি ডিরেক্টলি মেশিনের উপর কাজ করতে পারে। আর একে বলে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা এএলএল বা ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটা বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে লেখা হয়, যেটা আমরা বুঝতে পারি হিউম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড বাট কম্পিউটার ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এবারে এগুলো সম্পর্কে একটু ডিটেলসে চলে যায়। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে শুধুমাত্র 0-1 কে বোঝানো হয়, বাইনারি কে বোঝানো হয়। এটা কম্পিউটারে সরাসরি ভাবে লেখা হয়। কি অ্যাডভান্টেজ ছিল মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে? সরাসরি এক্সিকিউট করতে পারে বলে অনেক ফাস্ট হয়। আর এটা মেশিনের উপর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার কোনো দরকার হয় না, অনেক ফাস্ট হবে যেহেতু মেশিন সরাসরি বুঝতে পারবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি ছিল? মেশিন ডিপেন্ডেন্ট, মানে আমার মেশিনে যে বাইনারি কোডটা কাজ করবে তোর মেশিনে সেম বাইনারি কোড কাজ করবে না। 100টা থেকে খুঁজে পাওয়া খুব মুশকিল, তাই ডিফিকাল্ট টু মডিফাই দ্য প্রোগ্রাম, ডিফিকাল্ট টু সার্চ দ্য এরর, আর ডিফিকাল্ট টু রাইট দ্য প্রোগ্রাম। 0 আর 1 দিয়ে শুধুমাত্র প্রোগ্রাম লেখা টু মাচ ডিফিকাল্ট। এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য এলো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। মাইক্রোপ্রসেসর বলতে মানে এটা তোদের নেই সিলেবাসে, যারা যারা ক্লাস করছিস ম্যাক্সিমাম অনার্সের থাকে, সেটা হলো মাইক্রোপ্রসেসরে 8085 বা 8086 এর কোডিং করতে হয়। ওই কোডিংটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডিং। অনেকটা মুভ, অ্যাড, সাব এই টাইপের ছোট ছোট কিওয়ার্ডের মাধ্যমে কাজ করা হয়, মানে কোডটা লেখা হয়, তাকে আমরা বলতে পারি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। একেই আমরা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজও বলতে পারি। এর অ্যাডভান্টেজটা কি? তুলনামূলকভাবে 0-1 দিয়ে লেখা কোডের থেকে এটা লেখা সহজ, আর এটা মডিফাই করা অনেকটাই কিন্তু সহজ। আর এটা লিমিটেশন কি? এটা মেশিন ডিপেন্ডেন্ট, মানে আমার মেশিনে আমার কোড কাজ করবে, তোর মেশিনে তোর কোড কাজ করবে। আর প্রবলেম হলো ট্রান্সলেটার দরকার হয়। ট্রান্সলেটার কথাটার মানে হলো সাপোজ তুই ইংলিশ বুঝিস না আর আমি ইংলিশ বলতে পারি না, আমি তার মানে বাংলা বলতে পারি, তুই ইংলিশ ছাড়া কিছু বুঝিস না, তাহলে এমন আমাদের দুজনের মাঝখানে এমন কাউকে লাগবে যে বাংলা আর ইংলিশ দুটোই বোঝে। মানে আমি বাংলায় বলবো, সে বাংলাটা শুনে ইংলিশে কনভার্ট করবে, তারপর তোকে বুঝিয়ে দেবে। দ্যাটস মিন আমার আর তোর মাঝখানে যে ছিল তাকেই আমরা বলতে পারি কিন্তু ট্রান্সলেটার। এখানে ট্রান্সলেটার বলতে অ্যাসেম্বলার দরকার হয়। অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ ইনপুট হিসেবে অ্যাকসেপ্ট করে তাকে তার ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে, যাতে কম্পিউটার বুঝতে পারে, এবং কম্পিউটার সেটা বুঝে তাতে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা 0-1 এর মাধ্যমে সেটাকে প্রসেসিং করে আবার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আউটপুটটা দিয়ে দেবে। তাহলে অ্যাসেম্বলার কাকে বলে? অ্যাসেম্বলার হলো একটা সিস্টেম সফটওয়্যার যেটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে ইনপুট হিসেবে অ্যাকসেপ্ট করে এবং তার ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, অ্যান্ড ভাইস ভার্সা। ভাইস ভার্সা কথাটার মানে হলো আমি যদি মানে ভাইস ভার্সা কথাটার মানে হলো যদি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, তাহলে হাই থেকেও মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট, মানে অপোজিটটা, রিভার্স ইজ অলওয়েজ ট্রু। এটা কথাটার মানেই হলো ভাইস ভার্সা। ভাইস ভার্সা কথাটা মানে হলো ভারত চীনের শত্রু, আবার চীনও ভারতের শত্রু, দ্যাট ইজ ভাইস ভার্সা। মানে চায়না ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে এটা বলতে লাগে না যে ইন্ডিয়া চায়নার বন্ধু, মানে পাকিস্তান ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া অ্যান্ড ভাইস ভার্সা। কথাটা মানে ইন্ডিয়া হলে পাকিস্তানের এনিমি, এটাই বোঝানো হচ্ছে ভাইস ভার্সা কথাটার মানে। আর এটা মেশিন ডিপেন্ডেন্ট, আর হার্ডওয়্যারের নলেজ থাকা দরকার। দুম করে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করা খুব ডিফিকাল্ট, আর এটা অনেক বেশি সময় নেয় প্রোগ্রামটা লিখতে। এবারে আমরা চলে আসবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে? দেখ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে নিয়ে বেশ কিছু ম্যাথামেটিক্যাল সিম্বল আর এক্সপ্রেশনের উপর বেস করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা লেখা হয়। একেই কিন্তু আমরা বলতে পারি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর অ্যাডভান্টেজটা হলো মেশিন ইন্ডিপেন্ডেন্ট। কথাটা মানে দেখ, আমি একটা সি প্রোগ্রাম এখানে তোদেরকে বুঝিয়ে তোদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তুই তোর কম্পিউটারে সেটাকে নিয়ে রান করিয়ে দিচ্ছিস, বা মোবাইলে টার্মিনালে সিপিপি ডাউনলোড করে মোবাইলে রান করাচ্ছিস। তার মানে দ্যাট ইজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস মিন আ প্রোগ্রাম ক্যান এক্সিকিউট মাই মেশিন অ্যাজ ওয়েল অ্যাজ ইউর মেশিন অলসো। একটা প্রোগ্রাম যদি ইউনিভার্সাল, আমার মেশিন, তোমার মেশিন এবং সবার মেশিনেই এক্সিকিউট করতে পারে, যে কোনো কম্পাইলার একটা তার কম্প্যাটেবিলিটি কম্পাইলার থাকলেই হলো, তখন তাকে বলি মেশিন ইন্ডিপেন্ডেন্ট। 2 নাম্বার, ইজিয়ার টু রাইট প্রোগ্রাম, মানে বেসিক্যালি অনেক সহজ কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা, আর তাতে কোনো ভুল হলে মডিফাই করা অনেক সহজ। আর লিমিটেশন বা প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো কম্পাইলার বা ইন্টারপ্রেটার দরকার হয়। যেমন ভিজুয়াল বেসিক একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভিজুয়াল বেসিকে কিন্তু ইন্টারপ্রেটার দরকার হয়, কিন্তু সি প্রোগ্রামিং বা C++ এগুলোতে কিন্তু কম্পাইলার দরকার হয়। কম্পাইলার বা ইন্টারপ্রেটার দুটোই কিন্তু
ট্রান্সলেটর, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ইনপুট হিসেবে, যেটা সি প্রোগ্রামিং মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ইনপুট হিসেবে অ্যাকসেপ্ট করে তার ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে অ্যান্ড ভাইস ভার্সা। ধর আমি একটা যোগের প্রোগ্রাম করছি, আমি এ এর মধ্যে 5 রেখেছি, এ মেন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এ ইজ ইকুয়াল টু 5, কমা বি ইজ ইকুয়াল টু 6, কমা সি, পরের লাইনে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তার মানে এই যে A5 আর B6 কম্পিউটারে কম্পাইলার কি করলো, এই সবকটাকে বাইনারিতে কনভার্ট করলো। A5টাকে কনভার্ট করে পেয়ে গেল 101, কেন 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, তাহলে 5 আর 6 বাইনারি অ্যাডিশন করলো, 5 আর 6 অ্যাড করলে কত হয়, 101 আর 110 অ্যাড করলে 1011 হয়, মানে 11, 11 এর বাইনারি 1011, 1011টা আবার কম্পাইলার তার ইকুইভ্যালেন্ট 1011 এর ডেসিমেল কত, 11, তোকে আউটপুটে দেখিয়ে দিচ্ছে কিন্তু 11। তার মানে আমরা যাবতীয় যা কিছু করছি ডেসিমেলে কাজ করছি, কিন্তু কম্পিউটার তার ইকুইভ্যালেন্ট বাইনারিটা জেনারেট করে বাইনারিতে ক্যালকুলেশন করে আমাদের আবার উল্টে কনভার্ট করে দিয়ে দিচ্ছে। এই কাজটাই করে হলো কম্পাইলার। আশা করি যাবতীয় একদম ছোটখাটো নলেজগুলো সবার ক্লিয়ার হচ্ছে। আর এক্সিকিউশন টাইম কিন্তু বেশি লাগবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের থেকে। নেক্সট আরো দুখানা আছে জানিস তো, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ওগুলো এখানে ডেসক্রাইব করা হয়নি। 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ আর 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে, 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়েছে, যেটা এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। তোদের একই সঙ্গে প্যারালালি আমি অনলাইন ক্লাস করাচ্ছি স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, মানে যে টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্টিকুলার কোনো বিজনেস মেনে কাজ করে না, দ্যাট হ্যাজ নো বাউন্ডারি, দ্যাট হ্যাজ ইটস ওন, দ্যাট হ্যাজ নো particular limitation, that has no particular rules to write that type of program is called non-procedural programming language or 4th generation language. SQL হলে এর একটা জলজান্ত উদাহরণ। আরেকটা 5GL বা 5th generation language, এটা বলতে লিস্ট, প্রোলগ এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বোঝানো হচ্ছে, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স এর ক্ষেত্রে ইউজ করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স এর ক্ষেত্রে ইউজ করা হয় কথাটার মানে 5th generation programming language মেন মোটেই হলো a programming language that can behave, a programming language that can behave just like human being, মানে একটা এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বেসিক্যালি কম্পিউটারের মধ্যে ইনস্টল করা হলে কম্পিউটারটা হিউম্যানের মতো অ্যাক্টিভিটি করতে পারে। হিউম্যানের মতো অ্যাক্টিভিটি করতে পারা তো পসিবল নয়, এখানে এটা বোঝানো হচ্ছে হিউম্যানের মতো অ্যাক্টিভিটি করতে পারাটার হিসাবে এটা বোঝানো হচ্ছে যে একটা কম্পিউটার নিজে থেকে কিছু ডিসিশন নিতে পারবে, নিজে থেকে কিছু কাজ করতে পারবে। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা পসিবল তাকে আমরা বলতে পারি 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা চলে আসি স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং টেকনিক বলতে এটা বোঝানো হচ্ছে যে একটা বড় প্রোগ্রামিংকে আমি ছোট ছোট ভাগে ভেঙে লেখার পদ্ধতিকে আমরা বলতে পারি কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং। আর স্ট্রাকচার প্রোগ্রামিং টেকনিকটা কি অ্যাসিস্ট করে, একটা এরর ফ্রি প্রোগ্রাম লিখতে হেল্প করে। কি কি একটা স্ট্রাকচার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য, টপ ডাউন ডেভেলপমেন্ট, মানে ওপর থেকে প্রোগ্রাম লেখা শুরু করে নিচের দিকে এগিয়ে যাবে। আর মডিউলার ডিজাইন, মডিউলার ডিজাইন কথাটার মানে হলো আলাদা আলাদা মডিউল করা। মডিউলার ডিজাইন মানে একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে দেওয়ার পদ্ধতিকে বলা হয় মডিউলার ডিজাইন। নেক্সট দ্য স্ট্রাকচার থিওরেম। স্ট্রাকচার থিওরেম বলতে তা কি বোঝানো হচ্ছে, it is possible to write any computer program by using only 3 basic control structure, namely basically একটা প্রোগ্রাম আমি এই নিচে তিনখানার মাধ্যমে লিখতে পারি। আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, আবার 10 মিনিট পর প্রত্যেকে জয়েন হয়ে যাচ্ছে, হ্যাঁ 5 মিনিট পর। সিকোয়েন্সিয়াল, সিলেকশন, বেসিক্যালি সিকোয়েন্সিয়াল মানে পরপর কোনো প্রোগ্রাম করাকে বোঝানো হয়। সিলেকশন বলতে ইনস এর মাধ্যমে কোনো কোড করা যেতে পারে। অ্যাডভান্স সিলেকশন বলতে সুইচ কেস বোঝানো হচ্ছে। আর রিপিটেশন বলতে বিভিন্ন ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ বোঝানো হচ্ছে। আমরা জানি সি প্রোগ্রামিং এ 3 ধরনের লুপ ইউজ হয়, হোয়াইল লুপ বা এন্ট্রি কন্ট্রোল লুপ, ডু হোয়াইল বা এক্সিট কন্ট্রোল লুপ, আর ফর লুপ বলতে অনেক লুপকে বোঝানো হয়। নেক্সট বেসিক্যালি দেখ, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জুম করে ইনভেন্ট হয়ে যায় না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট হলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বার করলাম, সেটা তুই আমার স্টুডেন্ট বলে তুই সেটা নিয়ে সেটা চালিয়ে তোর ল্যাপটপ, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সব খারাপ হয়ে গেল, তারপর তুই এসে আমার ব্লেম করলি, আমার নামে কেস করলি, কিচ্ছু হবে না। লোকে তোকেই যাতা বলবে, পুলিশে তোকে বলবে যে তুমি নিয়েছো কেন। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখনই অফিসিয়ালি ডিক্লেয়ার হয় এবং পাবলিক ইউজেবল হয় যখন সেটা আইএসও দ্বারা সার্টিফাইড হয়। আইএসও দ্বারা সার্টিফাইড হয় কথাটার মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন
আমরা যে সমস্ত জিনিসপত্র বা যা কিছু ইউজ করা হয় সেগুলো একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ডাইজেশন ধরে দিয়েছে। এইবারে একদম ফার্স্টে এ লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয় বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ততই না ডেনিস রিচি সমেত অন্যান্য বেশ কিছু বিজ্ঞানী নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করার চেষ্টা করছিল, এবং তখন ইউনিক্সে যেটা ইউজ হয় সেল প্রোগ্রামিং, সেটা মোটামুটি ইনভেন্ট হয়ে গেছিল, কিন্তু সেটা আইএসও দ্বারা সার্টিফাইড হয়নি। আনঅফিসিয়ালি তার নাম ছিল বি লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানুষ বি বলতে সেল প্রোগ্রামিংকেই বুঝতো। এই সময় ডেনিস রিচি ওই রিসার্চের মধ্যে থেকে কিছু কোড কপি করে আর নিজস্ব নতুন করে কিছু কোড দিয়ে নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করে ফেলে, যাকে আমরা বলতে পারি কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা এআরবি হয়ে গেছে। তার নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে ফেলেছে, যেটা আইএসও দ্বারা সার্টিফাইড হয়ে গেছে। তাহলে তার কি নাম রাখবে, সে তার নিজের নামের নামটা রাখেনি, সিকোয়েন্স মেনটেন করে এবি, তাই জন্য নাম হয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে 1972 সালে প্রথম ইনভেন্ট করেছিল। বেসিক্যালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা, অনেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অনেকে বলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অনেকে বলে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই সি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে সেরকম কিছু হয় না। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ আ পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেন, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার হয়, ফাংশন ইউজ হয়, অনেক হাই লেভেল ফিচার্স আছে। আর লো লেভেল ফিচার্স কেন, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ফিচার্স কেন? লো লেভেল ফিচার্স এই কারণেই, কারণ সি এর মধ্যে বিটওয়াইজ অপারেটর ইউজ হয়। বিটওয়াইজ অপারেটর হলো একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফিচার্স, মানে তাই জন্য বলা হয় সি ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স। আর সিতে বেশ কিছু লাইব্রেরি ফাংশন অ্যাভেলেবেল থাকে, এবং প্রতিটা সি প্রোগ্রামিং কিন্তু কম্পাইলারের মাধ্যমে কম্পাইল হয়ে এক্সিকিউট করে। নেক্সট দেখ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট আর ভেরিয়েবল বলতে কি বোঝানো হয়? কনস্ট্যান্ট বলতে যার ভ্যালু থ্রু আউট দ্য প্রোগ্রাম চেঞ্জ হয় না তাকে আমরা বলি কনস্ট্যান্ট, আর যার ভ্যালু থ্রু আউট দ্য প্রোগ্রাম চেঞ্জ হতে পারে তাকে আমরা বলি ভেরিয়েবল। a is equal to 10, ওকে? তাহলে a is equal to 10, এটা হলো এখানে ভেরিয়েবল আর 10টা হলো এখানে কনস্ট্যান্ট। যদি বলা হয় আর যদি রেডিয়াস হয় একটা সার্কেলের, r is equal to 10, তাহলে rটা হলো কিন্তু একটা ভেরিয়েবল আর 10 ভ্যালুটা হলো একটা কনস্ট্যান্ট। আর কেন ভেরিয়েবল? যখন আমি পাই আর স্কোয়ার করছি তখন আমার এরিয়াটা কিন্তু পেয়ে যাচ্ছি। পাই আর স্কোয়ার করার পর যে ভ্যালুটা জেনারেট করছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি আবার আর এর ভ্যালু চেঞ্জ করি, যেমন a যদি 2 হয় আর b যদি 3 হয়, a is equal to 2, b is equal to 3, তাহলে a b এগুলো অল আর ভেরিয়েবল, 2 3 এগুলো হলো কনস্ট্যান্ট। কারণ পরের লাইনে যদি a is equal to a plus 10 করি, তাহলে a আগে ছিল a is equal to 3, 10 plus 3 13 হয়ে গেল। সুতরাং যার ভ্যালু প্রোগ্রামে চেঞ্জ হবে তাকে বলবো আমরা ভেরিয়েবল, যার ভ্যালু প্রোগ্রামে চেঞ্জ হবে না তাকে বলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ক রকম হতে পারে? দু রকম বেসিক্যালি হতে পারে। একটা হলো গিয়ে তোমার প্রাইমারি কনস্ট্যান্ট, একটা হলো সেকেন্ডারি কনস্ট্যান্ট। প্রাইমারি কনস্ট্যান্ট মানে যেগুলো অভিন্ন, মানে ইউনিক আর ভাঙা যাবে না, তাকে বলে প্রাইমারি কনস্ট্যান্ট। যেমন ইন্টিজার কনস্ট্যান্ট 1 2 3 এগুলো। রিয়েল মানে ফ্লোট বোঝানো হচ্ছে, ফ্লোট বলতে পয়েন্টের ভ্যালুগুলো। ক্যারেক্টার বলতে ছোট হাতের বা বড় হাতের a b c এইগুলো। কম্পিউটার এগুলো কি করে বোঝে? যেমন a বলতে ছোট হাতের বলতে 65 আর বড় হাতের বলতে 97, b বলতে 98, c বলতে 99। প্রতিটার একটা করে ASCII ভ্যালু আছে। ASCII বলতে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ওকে? এই ASCII ভ্যালু আমাদের কম্পিউটারে যে কটা কিবোর্ড থাকে, এই যে কিবোর্ডে যে কিবোর্ডে যে কটা কি থাকে সব করে একটা করে ক্যারেক্টার, প্রত্যেকটারই একটা ইকুইভ্যালেন্ট ভ্যালু থাকে। সেই ASCII ভ্যালুটা বেসিক্যালি আমরা কিছু মনে রাখতে ইম্পর্টেন্ট। যখন আমরা প্রোগ্রামকে এক্সিকিউট করি তখন এবিসি এগুলোর ASCII ভ্যালুটা কম্পাইলার নেয়, নিয়ে তার ইকুইভ্যালেন্ট বাইনারিতে কনভার্ট করে ক্যালকুলেশন করে আবার তার ASCII ভ্যালুটা রিটার্ন করে দেয়। আমরা সেই ইকুইভ্যালেন্ট ক্যারেক্টারটা দেখতে পাই। আর সেকেন্ডারি কনস্ট্যান্ট বলতে কি বোঝানো? সেকেন্ডারি কনস্ট্যান্ট বলতে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, যেগুলো প্রাইমারি কনস্ট্যান্ট নিয়ে তৈরি হচ্ছে তাই কিন্তু আমরা বলতে পারি সেকেন্ডারি। হ্যালো হ্যালো please call me. Please call me tomorrow. No, I am busy actually. Please call me tomorrow. Tomorrow we'll talk. Okay. হ্যাঁ দেখ, নেক্সট হলো গিয়ে কিছু রুলস। আলটিমেটলি সি প্রোগ্রামিং একটা কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ মানে লোয়ার এ
নট ইকুয়ালস টু আপার এ, মানে ছোট হাতের আর বড় হাতের সেম নয়, একে ছোট হাতেরই প্রোগ্রামিংটা লিখতে হবে। আর কিছু রুলস আছে কিভাবে একটা ইন্টিজার কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করা হয়। তার মানে সেকেন্ডারি কনস্ট্যান্ট হলো প্রাইমারি কনস্ট্যান্ট মিলিয়ে তৈরি হয়। অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, এগুলো সবই হলো সেকেন্ডারি কনস্ট্যান্ট। এবার একটা প্রাইমারি কনস্ট্যান্টকে কিভাবে ডিক্লেয়ার করা হয় দেখে নেওয়া যায়। একটা ইন্টিজার অবশ্যই কিছু ডিজিট দিয়ে শুরু করতে হবে। ইন্টিজার কনস্ট্যান্ট অবশ্যই একটা ডিজিট হবে। এটা কোনো ডেসিমাল পয়েন্ট থাকবে না। এটা নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে। কোনো সাইন প্রেসিডেন্স থাকবে না। ধরে নেওয়া হবে সব নাম্বার পজিটিভ। কোনো কমা, ব্ল্যাঙ্ক, স্পেস এগুলো কিন্তু ইন্টিজার কনস্ট্যান্টের মাঝে অ্যালাউ না। মানে 1 2 3 1 2 স্পেস 3 এটা কিন্তু কোনো ইন্টিজার কনস্ট্যান্ট না। 1 2 3 মানে 123 বোঝাবে। আমরা প্রোগ্রামিং করার সময় এগুলো দেখবো আরো। এই জায়গাগুলোতে একটু দেখতে পারি, যেমন এগুলো সবকটাই একটা ইন্টিজার কনস্ট্যান্টের উদাহরণ। 46.2 প্লাস 7.82 মানে এগুলো সবই কিন্তু ইন্টিজার কনস্ট্যান্ট না, এগুলো সবই কিন্তু প্রাইমারি কনস্ট্যান্টের এক্সাম্পল এক একটা। এটা হলো রিয়েল কনস্ট্যান্টের এক্সাম্পল, পয়েন্ট দিয়ে যেগুলো বলছে। নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে। নেক্সট হলো দেখ ক্যারেক্টার কনস্ট্যান্ট বলতে এ সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আমি যাই লিখবো সেগুলোকে এক একটা করে ক্যারেক্টার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করা হবে। আর এটা কি বলছে, ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে যার ভ্যালু ভ্যারি করতে পারে তাকে ভেরিয়েবল। অ্যান এন্টিটি, এন্টিটি মানে যার বাস্তব অস্তিত্ব থাকে। অ্যান এন্টিটি দ্যাট মে ভ্যারি ইটস ভ্যালু ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন ইজ কল্ড আ ভেরিয়েবল। একদম এটা হলো একটা প্রপার ডেফিনেশন। অ্যান এন্টিটি দ্যাট মে ভ্যারি কথাটার মানে কি, একটা আলটিমেটলি একটা রিয়েল লাইফ অবজেক্ট যেটা প্রোগ্রামের এক্সিকিউশনের সাথে তার নিজের যে ভ্যালুটা হোল্ড করে আছে সেই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই ফিচার্সটাকে আমরা বলতে পারি কিন্তু ভেরিয়েবল। ভেরিয়েবল নাম একটা পার্টিকুলার মেমোরির কোনো লোকেশন মানে অ্যাড্রেসে জায়গা নিয়ে থাকে। আর সেই লোকেশনটা কোনো দিস লোকেশন ক্যান কন্টেন্স আর নিউমেরিক অর ক্যারেক্টার ভ্যালু। বেসিক্যালি কিছু নিউমেরিক ভ্যালু কিন্তু বা ক্যারেক্টার ভ্যালু কিন্তু সেই লোকেশনে নিয়ে থাকে। এরকম এক্স ইজ ইকুয়াল টু 3 বা এক্স ইজ ইকুয়াল টু 4। এক্স ইজ ইকুয়াল টু 3 বলতে এক্স হলো মেমোরি লোকেশনটা, 3 হলো সেই ভ্যালুটা। ভ্যালু অফ এক্স at any execution যে কোনো সময় x এর ভ্যালু 3 হতে পারে, যে কোনো সময় x এর ভ্যালু কিন্তু 4 হতে পারে। তার মানে এই জিনিসটাকে বলতে চাইছি যে কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখাটাকে। নেক্সট কিছু রুলস আছে, যেমন কোনো ভেরিয়েবল আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, 0 থেকে 9 কোনো নাম্বার দিয়ে শুরু হবে না, হাইফেন দিয়ে শুরু হবে না, আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে। কোনো ভেরিয়েবল সাম একটা ভেরিয়েবল নেম হতে পারে, স্যাল আন্ডারস্কোর কোনো দুটো নামের মাঝখানে আন্ডারস্কোর হতে পারে, আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে পারে। কোনো নাম্বার হলে 1 রেজাল্ট বলে কোনো ভেরিয়েবল হয় না, রেজাল্ট 1 রেজাল্ট 2 ভেরিয়েবল হতে পারে। আমরা চেষ্টা করব রেলিভেন্ট ভেরিয়েবল ইউজ করার কোনো প্রোগ্রামের ক্ষেত্রে। সিতে কিওয়ার্ড, কিওয়ার্ড কাকে বলে? কিওয়ার্ড হলো কিছু পার্টিকুলার ওয়ার্ড যেগুলোর মানে অলরেডি কম্পাইলারকে এক্সপ্লেন করা আছে সি কম্পাইলারকে। তাই বলছে কিওয়ার্ড বলতে কিছু ওয়ার্ডকে বোঝানো হয় যেগুলোর মানে অলরেডি কিন্তু সি কম্পাইলারের কাছে এক্সপ্লেন করা আছে। এই কিওয়ার্ড গুলো কিন্তু ভেরিয়েবল হিসেবে ইউজ করা যাবে না। আর সিতে টোটাল রিজার্ভ 32 খানা কিওয়ার্ড আছে। এই 32 খানা কিওয়ার্ড মনে রাখা সম্ভব না হলেও মোটামুটি কিছু কিছু কিন্তু মনে রাখার চেষ্টা করিস, মোটামুটি কিছু কিছু মনে রাখার চেষ্টা করিস। 8টা করে 4টে কলামে 4 8টে 32 খানা আছে। ওকে, যেমন অটো, ব্রেক, কেস, ক্যার, ফ্লোট, ফর, শর্ট, আনসাইন, ভয়েড, হোয়াইল এগুলো সবই হলো কিন্তু একটা করে কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ যাও। ওই এটা আবার কে কাটাকুটি করে? কাট। এই কাজে মনে এত ভালোবাসা জেগেছে, কাট কাট বলাইলাম না তো আমি এ ডিক্লাইন ডিনাই করে দেবো। হ্যাঁ এখানে ছিলাম কিওয়ার্ড। তার মানে কিওয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে? কিওয়ার্ড হলো দেখ কিছু কিছু ওয়ার্ড থাকে সিতে, সি বলে না, জানিস তো? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যে কোনো প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক্যালি সি বলিস বা সি প্লাস প্লাস বা জাভা বলিস, সবকটাতেই কিছু কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে যে ওয়ার্ডগুলোর মানে আগে থেকে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলারকে বোঝানো থাকে। যে ভয়েড মানে হলো নাথিং টু রিটার্ন, অটো মানে হলো কেউ কাটাকুটি কিছু করিস না, অটো মানে হলো গিয়ে তোমার
বাই ডিফল্ট কোনো ভেরিয়েবলের ডিক্লারেশন অটো হয়। ব্রেক মানে গোস কন্ট্রোল আউট অফ দ্য স্টেটমেন্ট। কেস মানে সুইচ কেসের টুলকে বোঝানো হচ্ছে। ক্যার মানে ক্যারেক্টার নেওয়া। এই টাইপের কিছু কিছু সিনট্যাক্স আগে থেকে মানে কিছু কিছু ওয়ার্ডের সমষ্টি আগে থেকেই রিজার্ভ করা থাকে, তাই এগুলোকে আমরা বলতে পারি কিন্তু কিওয়ার্ড। সিতে টোটাল 32 খানা কিওয়ার্ড থাকে। নেক্সট, ওই কাটাটা কি দিলি রে? তোল না রে, লাল দাগটা তোল। কি করছে এরকম? দেখ এখানে দেখ দিয়েছে। ইন সাম, এই যে ডেটা টাইপটা ভালো করে খেয়াল কর। এই জায়গাটা খেয়াল কর। হ্যাঁ, ইন সাম কি বলছে? ডেটা টাইপ। ডেটা টাইপ কি ডিফাইন করে? ডেটা টাইপ ডিফাইন্স এ সেট অফ ডেটা and the operations can be applied on the particular type of data. ভালো করে জিনিসটা বুঝবি। 1 2 3 থেকে শুরু করে যে কোনো সিম্বল কিন্তু সবকটাই আমার ইউজ করা যেতে পারে ইন্ট সাম। ইন্ট বলতে ডেটা টাইপকে বোঝানো হচ্ছে। ইন্ট বলতে ডেটা টাইপকে বোঝাচ্ছি। সাম হলো একটা ভেরিয়েবল নেম। তার মানে আমি যখন ইন্ট সাম বোঝাচ্ছি তখন আমি কি নিচ্ছি? সাম বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, আর যার সাইজ কিন্তু হতে পারে 2 বাইট। আমরা জানি ইন্টিজারের সাইজ হলো 2 বাইট, তাই মেমোরি লোকেশনে 2 বাইট জায়গা অ্যালোকেট করে রেখেছে। এই ভেরিয়েবলটা 1 2 3 থেকে শুরু করে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের সমস্ত কিছু নাম্বার থেকে শুরু করে অপারেটর সমস্ত কিন্তু এই সাম ভেরিয়েবলের উপর অ্যাপ্লাই করা যেতে পারে। তাই বলছে ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করা কোনো কিছুর উপর এই সমস্ত কিছু অ্যাপ্লাই করা যেতে পারে। এটার মানেটা বোঝাচ্ছে তাই। নেক্সট হলো সি ডেটা টাইপ। সিতে ক রকম ডেটা টাইপ হয়? সিতে বেসিক্যালি দেখ দু ধরনের ডেটা টাইপ হয়, একটা হলো প্রাইমারি ডেটা টাইপ, একটা হলো সেকেন্ডারি ডেটা টাইপ। তাহলে সিতে ক রকম ডেটা টাইপ হতে পারে? সিতে হতে পারে একটা প্রাইমারি ডেটা টাইপ, একটা সেকেন্ডারি ডেটা টাইপ। প্রাইমারি ডেটা টাইপ বলতে ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যার এই টাইপের জিনিসগুলোকে বলছি আমরা প্রাইমারি ডেটা টাইপ। আর সেকেন্ডারি ডেটা টাইপ বলতে অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন এগুলো হলো সব সেকেন্ডারি ডেটা টাইপ। ইউজিং প্রাইমারি ডেটা টাইপ সেকেন্ডারি ডেটা টাইপ আর created. In sum, float area, sum area, choice, salary এগুলো সবই হলো একটা ভেরিয়েবল নেম। এক্সাম্পলটায় কি বোঝানো হচ্ছে? সাম হলো একটা ভেরিয়েবল নেম যেটা ইন্টিজার, মানে যোগফলটা পয়েন্টে আসবে না। ফ্লোট এরিয়া, ধর আমি একটা সার্কেলের এরিয়া ক্যালকুলেট করছি পাই আর স্কোয়ার, তাহলে সেটা কিন্তু পয়েন্টে আসবে, তাই ফ্লোট এরিয়া। ক্যার চয়েস, তার মানে চয়েস হলো একটা ভেরিয়েবল যেটা ক্যারেক্টার টাইপ হতে পারে, এ বি সি সামথিং আর কি। ডাবল স্যালারি মানে একটা বড় অক্ষরে স্যালারিকে সাপোর্ট করবে। এই ধরনের উদাহরণগুলো হতে পারে। এইবারে দেখ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো গিয়ে ডেটা টাইপের কন্টিনিউশনে কি বলছে। একটা সি ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের বেসিক ডেটা টাইপকে সাপোর্ট করে। ম্যাক্সিমামই তাদের মধ্যে এটা বোঝানো হচ্ছে যে কিছু এই দেখ, মোস্ট অফ দেম আর ফর্ম ফ্রম 1 to 1 of the 4 বেসিক অ্যারিথমেটিক টাইপ অফ আইডেন্টিফায়ার লাইক সি। কি তোর কি বলছে? ক্যার, ইন, ফ্লোট, ডাবল এগুলোই আমরা বেসিক ইউজ করি। মানে এই চারখানা বেসিক আমার ম্যাক্সিমাম টাইমে ইউজ করা হয় বেসিক ডেটা টাইপ। লাইক দ্যাট ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল আমরা যা প্রোগ্রাম করেছি তাই এগুলো দিয়েই করেছি। আর কিছু অপশনাল মডিফায়ার থাকে। অপশনাল মডিফায়ার বলতে কি বোঝানো হচ্ছে? যেমন সাইন, আনসাইন, শর্ট, লং এগুলো তোরা প্রোগ্রামিং করতে গিয়ে যে বিশাল হ্যাভক কিছু ইউজ করেছিস তা কিন্তু নয়। সুতরাং একটুখানি এই জায়গাটা তোরা নিজেরা খেয়াল কর। ক্যার লেন্থ হলো 8 বিট, আমরা জানি 8 বিটে 1 বাইট, তাই ক্যারেক্টারের লেন্থ হলো 1 বাইট। ইন্টিজারের 2 বাইট,
ফ্লোটে 4 বাইট, এটা বিটে দেওয়া আছে, 8 বিটে 1 বাইট, আমি বাইটে ক্যালকুলেট করছি। এবার দেখ 8 বিট, 8 বিট কথাটার মানে কি? 8 বিট কথাটার মানে হলো 8 বিট কথাটার মানে হলো দেখ 2 টু দি পাওয়ার 8, তার মানে 2 টু দি পাওয়ার 8 কথাটার মানে কি? 2 টু দি পাওয়ার 8 কথাটার মানে হলো 256। 256 মানে হলো তার রেঞ্জ হবে 8 বিট। 8 বিট মানে 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256। 256 মানে হলো মাইনাস 128 থেকে 2 প্লাস 127। হোয়াই? বিকজ এখানে 0 ইটসেলফ আ নাম্বার, 0 কিন্তু এখানে ইটসেলফ আ নাম্বার। তাই জন্য আমি এটা সাইজটা কিভাবে বেরোলো ক্যারেক্টারে, বুঝলি? ক্যারেক্টারের রেঞ্জটা আমি কিভাবে, ক্যারেক্টারের রেঞ্জটা আমার কি করে মাইনাস 128 থেকে প্লাস 127 হলো, বুঝলি? 2 টু দি পাওয়ার 8 মানে হলো 256, 256 মানে হলো মাইনাস 128 থেকে প্লাস 127 টোটাল। এর মধ্যে জিরো একটা সংখ্যা, এর মধ্যে জিরো একটা সংখ্যা, তাই 128 প্লাস 127 যোগ কর, 255 হচ্ছে, প্লাস জিরো ইটসেলফ একটা সংখ্যা, তাই এটা রেঞ্জ হলো মাইনাস 128 থেকে প্লাস 127 অব্দি। এইবারে মজার কথা, বাকিগুলো একইভাবে করা হয়েছে। 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 করে দেখ, এই দুটো যোগ করলে যত হচ্ছে তত হয়। এইভাবেই সবকটা কিন্তু করা হয়েছে, এভাবেই সবকটা কিন্তু করা হয়েছে। নেক্সট, ফ্লোর ডাবল এত মনে রাখার দরকার নেই, সম্ভব নয় মনে রাখা। এটা একটা ডেটা টাইপ, কি কি ইউজ করা যেতে পারে সেগুলো বলছে। ক্যার ইন্ট, ফ্লোর ডাবল, আনসাইন্ড ক্যার, আনসাইন্ড ইন্ট, শর্ট ইন্ট, লং ইন্ট, আনসাইন্ড লং ইন্ট, লং ডাবল, এই সমস্তগুলো কিন্তু সিতে ডেটা টাইপ হিসেবে ইউজ করা যেতে পারে। নেক্সট, সিতে ইনস্ট্রাকশন, কি কি ইনস্ট্রাকশন হতে পারে? টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন হতে পারে, এরিথমেটিক ইনস্ট্রাকশন হতে পারে, আর কন্ট্রোল ইনস্ট্রাকশন হতে পারে। এই কয়েকটা ইনস্ট্রাকশন কিন্তু আমার সিতে হতে পারে। কন্ট্রোল ইনস্ট্রাকশন বলতে এগুলো আমরা এক এক করে পরে আসছি। টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন বলতে ইন্ট রেঞ্জ, ফ্লোর স্যালারি, ক্যার কোড, এই টাইপের জিনিসগুলোকে কিন্তু বলা হয় টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন। তার মানে এনি টাইপ অফ ভেরিয়েবল ইউজড ইন এ সি প্রোগ্রাম মাস্ট বি ডিক্লেয়ার বিফোর ইউজিং ইট ইন ফার্দার ইনস্ট্রাকশন। মানে অন্য কোনো ইনস্ট্রাকশন ব্যবহার করার আগে কোনো ভেরিয়েবলের ভ্যালুকে আগে থেকে ডিক্লেয়ার করে দেওয়ার জন্য যেটা ইউজ করা হয় তাকে বলতে পারি আমি টাইপ ডিক্লারেশন ইনস্ট্রাকশন। এরিথমেটিক ইনস্ট্রাকশন বলতে দেখ কোনো ক্যালকুলেশন করা, বি ইজ ইকুয়াল টু এ প্লাস 2, এটা একটা এরিথমেটিক ইনস্ট্রাকশন। বা সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তার মানে বি একটা ভেরিয়েবল, এ একটা ভেরিয়েবল, দুই একটা কনস্ট্যান্ট। কোনো একটা ভেরিয়েবলের মধ্যে এ প্লাস 2 করা হয়েছে, মানে একটা ভেরিয়েবলের সঙ্গে কোনো কনস্ট্যান্ট ভ্যালু যোগ করা যেতে পারে, একটা ভেরিয়েবলের মধ্যে দুটো ভেরিয়েবল যোগ করা যেতে পারে, বা একটা ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালুকে অ্যাসাইন করা যেতে পারে। দ্যাট ইজ এরিথমেটিক্যাল ইনস্ট্রাকশন। ইকুয়াল টু এটা এখানে অ্যাসাইনিং অপারেটর হিসেবে ইউজ করা হচ্ছে। এ ইজ ইকুয়াল টু 2 কথাটার মানে হলো 2 is a constant value, a is a variable, a equal to 2 means 2 constant is assigned into the variable a. A is equal to 2 is a valid syntax, thus meaning is that 2 constant value is assigned into the variable a, but 2 is equal to a is a wrong statement. A is equal to 2 valid, 2 is equal to a invalid. নেক্সট, সিতে প্রিন্ট, এই জিনিসটার মানে হলো ফাংশন বোঝানো হয়। ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এই কথাটার মানে হলো ফাংশন বোঝানো হয়। ওকে, ফাংশন কি আমরা পরে আসছি। প্রিন্টএফ হলো একটা লাইব্রেরি ফাংশন, মানে যার নিজস্ব একটা মানে আছে, যেটা অলরেডি কিন্তু সি কম্পাইলারের কাছে ডিফাইন করা আছে। দেখ তোরা আমার কাছে ক্লাস করছিস, এটার অ্যাডভান্টেজ হলো তোদের কারোর যদি কোনো ডাউট থাকে সেই ডাউটটা কিন্তু খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। কিছু যদি ভুলে যাস সেটা জেনে যাবি। কেন জানছিস? কারণ আমি তোকে বলে দিচ্ছি, আমি ভিডিওটা করে তোকে পাঠিয়ে দেবো, তুই যেটা ভুলে যাবি আবার দেখে বুঝে নিবি, বা তুই লিখে মুখস্থ করে নিবি। এক্স্যাক্টলি সি কম্পাইলার, হোয়াট ইজ কম্পাইলার বেসিক্যালি? কম্পাইলার কাকে বলে? কম্পাইলার হলো একটা সিস্টেম সফটওয়্যার যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ইনপুট হিসেবে নেবে, নিয়ে তার ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল বা বাইনারিতে কনভার্ট করে কম্পিউটারকে বুঝিয়ে দেবে,
এবং ভাইস ভার্সা, মানে এবং এক্স্যাক্টলি কম্পিউটারের প্রসেস বাইনারি বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা নিয়ে তার ইকুইভ্যালেন্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিয়ে দেবে। বললাম না 5 আর 6 A5 আর B6 যদি হয়, কম্পাইলার 5 আর 6টা বাইনারিতে কনভার্ট করে নেবে, নিয়ে বাইনারিতে ক্যালকুলেশন করে তার রেজাল্টটা আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তোকে আমাদের দিয়ে দেবে। Exactly. So what is compiler? Compiler is a system software that takes high level language as input and converts its equivalent machine level language or low level language as output, and its vice versa. এক্স্যাক্টলি সি কম্পাইলার কি কাজ করে, সি থেকে যাবতীয় যে প্রোগ্রাম আমরা লিখি, প্রোগ্রামার আমরা আমাদের প্রোগ্রামটাকে ইনপুট হিসেবে নেয়, নিয়ে যে কটা যদি এরর থাকে তো এরর আউটপুটে জেনারেট করবে, যদি কোনো এরর না থাকে তাহলে সেই প্রোগ্রামটাকে ইকুইভ্যালেন্ট বাইনারি বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এক্সিকিউট করাবে, করিয়ে তার যে আউটপুটটা দেবে সেই আউটপুটটাকে অবভিয়াসলি কম্পিউটার বাইনারিতে আউটপুটটা দেবে প্রসেস করার পর, সেই বাইনারি ইকুইভ্যালেন্ট ডেসিমেলে কনভার্ট করে আমাকে আউটপুটে সেটাকে শো করাবে। প্রিন্টএফ সেটা দেখাবার জন্য ব্যবহার করা হয়। প্রিন্টএফ মানে যে শো করানো, সেটা আগে থেকে কম্পাইলারে ডিক্লেয়ার করা আছে। প্রিন্টএফ এর মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি ফরম্যাট স্ট্রিংটা লিখি, আর এখানে লিস্ট অফ ভেরিয়েবল লেখা যেতে পারে। এক্স্যাক্টলি %f বলতে কোনো ফ্লোটিং ভ্যালু বা রিয়েল ডেটাকে বোঝানো হয়। %d বলতে ইন্টিজার ভ্যালুকে বোঝানো হয়। %c ইজ ইউজড অনলি ফর ক্যারেক্টার ভ্যালু। এই তিনটে একটু মনে রাখতে হবে। এখানে ব্যাকস্ল্যাশ কতটা \n ইউজ করা হয় নিউ লাইনের জন্য, \t ইউজ করা হয় ট্যাবের জন্য। এগুলো আমরা পরে আসছি। দেখ এখানে ব্যাকস্ল্যাশকে বলা হয় এসকেপ ক্যারেক্টার। হোয়াট ইজ এসকেপ ক্যারেক্টার? এসকেপ ক্যারেক্টার মানে হলো এমন একটা ক্যারেক্টার যেটা অন্য কোনো ক্যারেক্টারের সঙ্গে মিলে একটা নতুন মানে তৈরি করে। ভালো করে বুঝবি, ব্যাকস্ল্যাশ নিজে কোনোভাবে ইউজ করা হচ্ছে না, বাট ব্যাকস্ল্যাশের পর যদি আমি টি লিখি তাহলে তার একটা মানে দাঁড়াবে, ব্যাকস্ল্যাশের পর এন লিখলে তার একটা মানে দাঁড়াবে। এসকেপ ক্যারেক্টার বলতে ইউজ করা হয় কোনো একটা ক্যারেক্টারের, এসকেপ ক্যারেক্টার তাকেই বলে যে ক্যারেক্টারের পরে অন্য কোনো ক্যারেক্টার লিখলে টোটালটা মিলিয়ে একটা মানে দাঁড়ায় এবং সেই মানেটা আমাদের প্রোগ্রামিং এ ইউজ করা হয়, তাকেই বলা হয় এসকেপ ক্যারেক্টার। নেক্সট দেখে নাও, এসকেপ ক্যারেক্টার কিছু লিস্ট দিলাম। \a মানে অডিয়েবল অ্যালার্ট বোঝায়, \b মানে ব্যাকস্পেস বোঝায়, \f মানে ফর্ম ফিট বোঝায়, \n মানে নিউ লাইন বোঝায়, \r মানে ক্যারেজ রিটার্ন বোঝায় যদি ক্যারেজ থাকে, \t মানে ট্যাব মানে বেশ কিছু ব্ল্যাঙ্ক স্পেসের সমষ্টিকে ট্যাব বোঝায়, \v বলতে ভার্টিক্যাল ট্যাব বোঝায়। এই জিনিসগুলো কিন্তু তোরা ইউজ করেছিস। সিঙ্গেল কোডকে প্রিন্ট করতে গেলে \সিঙ্গেল কোড, ডবল ব্যাকস্ল্যাশ বলতে শুধু রিডেবল লাইনে আমরা হেডিং এ লিখি না একটা \* ডট 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 ডট, এই জিনিসটা দেখ। \* ডট ডট ডট, এই কথাটার মানে কি? কথাটার মানে হলো মাল্টিপল রিডেবল লাইন that is not executable, it is used only for heading purpose. এটার মানে কি? সিঙ্গেল রিডেবল লাইন, এই যে জিনিসগুলো ইউজ করা হয় কি আমরা কিন্তু বলতে পারি এসকেপ ক্যারেক্টার। বোঝাতে পারলাম? দেখে নেওয়া যাক। এই জায়গাটা আয়, এই এরকম করিস না, যে করছিস পরের দিন থেকে তাকে আর ক্লাসে নেব না, ডিস্টার্ব হচ্ছে। দেখ প্রিন্টে %x কথাটার মানে x এর ভ্যালু ইন্টিজার ভ্যালুটা কিন্তু আমাকে আউটপুটে রিটার্ন করবে।
প্রিন্টএফ %d%f%c মানে সামটা হলো একটা ইন্টিজার ভেরিয়েবল, স্যালটা হলো একটা ফ্লোটিং ভেরিয়েবল, আর কোডটা হলো একটা ক্যারেক্টার ভেরিয়েবল। প্রিন্টএফ এর মধ্যে পরপর আমি মাল্টিপল ডেটা টাইপ ডিক্লারেশন দিতে পারি, সিঙ্গেল ডেটা টাইপ ডিক্লারেশন দিতে পারি, অথবা কোনো কথা লিখে সিম্পল ইন্টারেস্ট লিখে %f, তাহলে কিন্তু আমাকে আউটপুট দেখাবে। দেখ এসআই আর আর এই দুটো কিন্তু সিম্পল ইন্টারেস্ট দেখাবে, এসআইটা ফ্লোটে দেখাবে, আবার রেটটা দেখাবে কিন্তু আর এর মধ্যে দেখাবে। সিম্পল ইন্টারেস্ট আর রেট কথাটা কিন্তু আমাকে আউটপুটে প্রিন্ট করবে। আমি বিভিন্ন ভাবে কিন্তু কোনো আউটপুটকে দেখাতে পারি, সেটাই এখানে বোঝানো হচ্ছে। নেক্সট স্ক্যানএফ। স্ক্যানএফ ফাংশন অবশ্যই একটা লাইব্রেরি ফাংশন, যেটা কিন্তু অলরেডি ডিফাইন করাই আছে কম্পাইলারের কাছে, যেটা কোনো প্রোগ্রামের মধ্যে ইউজ করা হয় যখন প্রোগ্রামটা এক্সিকিউট করানো হবে, ডায়নামিক্যালি ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়। আমার এখানে কাজ কি, জেনারেল সিনট্যাক্স কি প্রিন্টএফ এ, দেখ এই স্ক্যানএফ এর জেনারেল সিনট্যাক্স কি, আগে ফরম্যাট স্ট্রিং লিখি, তারপর লিস্ট অফ ভেরিয়েবল লিখি, যেটা এম্পারসেন্ট দিয়ে লেখা হয়। মানেটা কিরকম দেখা যাক, একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। দেখ স্ক্যানএফ % দিয়ে %x, এই জায়গাটা ভালো করে খেয়াল কর। স্ক্যানএফ % দিয়ে %x কথাটা মানে, যখন আমি x নামে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিয়েছিলাম, তখন অলরেডি মেমোরির মধ্যে আমার একখানা 2 বাইটের সাইজ অ্যালোকেট হয়ে গেছিল, যেটা কে জেনারেট করে, কম্পাইলার। কার সাহায্যে জেনারেট করে, অপারেটিং সিস্টেমের সাহায্যে। এম্পারসেন্ট কথাটার মানে হলো অ্যাড্রেস অফ অপারেটর বোঝায়, একটা অপারেটরের অ্যাড্রেস বোঝানো হয়। এটা লোকেশন খুঁজে বার করতে কিন্তু সাহায্য করে। তুই আমার পরের দিনের ক্লাস তবেই করতে পারবি যদি আমি তোকে লিঙ্কটা পাঠাই। আমি বলছি নেক্সট উইকে সোমবার দিন বা আজকে কি বার, ফ্রাইডে, নেক্সট উইকে ওয়েডনেসডে তোদের একটা ক্লাস নেবো, বা নেক্সট উইকে টুইসডে তোদের সি এর পরের ক্লাসটা নেবো। তুই কখনোই আমার ক্লাস জয়েন করতে পারবি না যদি তোর কাছে না আমার লিঙ্কটা দেয়। লিঙ্ক মানে কি, লিঙ্কটাই হলো এম্পারসেন্টের কাজ করছে, মানে সেই অ্যাড্রেসটা। আমি যেখানে ক্লাস নিচ্ছি অনলাইন টার্মিনালে, তো ক্লাস হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, এই অনলাইন প্ল্যাটফর্মটা খুঁজে, অনলাইন প্ল্যাটফর্মের অ্যাড্রেসটা তোকে খুঁজে দেওয়ার জন্য এম্পারসেন্টটা ইউজ করা। আমি যে তোকে লিঙ্কটা পাঠাই, লিঙ্ক মিনস জাস্ট এম্পারসেন্ট। তাই স্ক্যানে % দিয়ে %x, এম্পারসেন্ট কথাটার মানে যদি x একটা ভেরিয়েবল হয়, তার মধ্যে 3 একটা ভ্যালু হয়, আর ধরে নেওয়া যায় x এর অ্যাড্রেসটা 1001 বলে একটা অ্যাড্রেস আছে, মেমোরি লোকেশনে অ্যাড্রেসটা 1001, যদি ধরে নেওয়া যায় 1001 অ্যাড্রেস আছে, তাহলে %x মানে সেই 1001 অ্যাড্রেসের মধ্যে কিন্তু চিনিয়ে নিতে সাহায্য করে। এবার তুই এর মধ্যে 3 রাখতে পারিস, না 300 রাখবি, না কি রাখবি, তোর ব্যক্তিগত ব্যাপার, যা খুশি তাই। বাট ইউ হ্যাভ টু কিপ এনি ইন্টিজার ভ্যালু বিকজ অফ %d. % indicates that you have to take any integer value of x because x is an integer variable. নেক্সট পরেরটা, একটা জেনারেল প্রোগ্রাম লেখার নিয়ম। সি হলো একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ লো লেভেল ফিচার্স। অবশ্যই সি একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, তার মানে সি লেখার একটা পার্টিকুলার নিয়ম আছে, প্রসেস মেনে কাজ করতে হবে, তাই এটাকে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রতিটা সি প্রোগ্রাম মেন ফাংশন দিয়ে শুরু করা হয়। আগে ভয়েড দিবি না ইন দিবি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট ইজ মেন ফাংশন। মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম লেখা হয়, তারপর ওপেন প্যারেনথেসিস থাকে, তার মধ্যে তুমি যা খুশি তাই ইনস্ট্রাকশন, এক বা একাধিক ইনস্ট্রাকশন দিতে পারো, তারপর কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যায়। তার মানে এটাই বোঝাচ্ছে যে মেন ফাংশনের মধ্যে কিন্তু আমি একাধিক ইনস্ট্রাকশন একসঙ্গে এক্সিকিউট করাতে পারি। যে কোনো সি প্রোগ্রাম মেন ফাংশনের মধ্যেই লেখা হয়। নেক্সট হলো, কিছু সি প্রোগ্রাম লেখার সময় রুলস তোকে মাথায় রাখতে হবে। প্রতিটা ইনস্ট্রাকশন, একটা সি প্রোগ্রামের প্রতিটা ইনস্ট্রাকশন আলাদা আলাদা স্টেটমেন্টের মাধ্যমে লিখতে হবে, আলাদা আলাদা স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। একটা সি প্রোগ্রাম অবশ্যই একই অর্ডারে পরপর লিখতে হবে, যাতে এক্সিকিউট পরপর ম্যানারে করে। আর ব্ল্যাঙ্ক স্পেস দুটো আলাদা আলাদা ওয়ার্ডের মধ্যে দেওয়া যাবে না, ব্ল্যাঙ্ক স্পেস মানে কিন্তু অন্য স্টেটমেন্ট হিসেবে বোঝাবে। আর সমস্ত স্টেটমেন্টটাকে কিন্তু স্মল কেস বা স্মল লেটারে লিখতে হবে, কেন, সি হলো একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট হলো, প্রতিটা সি প্রোগ্রাম কিন্তু তুই যে স্টেটমেন্ট যেমন ভাবে খুশি লিখতে পারিস, সেটা মিনিং ওয়াইজ থাকলেই হলো। সিতে ওরকম কোনো স্পেসিফিক রুল নেই যে এই পজিশনে ওই স্টেটমেন্ট লিখতে হবে, ওই পজিশনে সেই স্টেটমেন্ট লিখতে হবে। প্রতিটা সি স্টেটমেন্ট কিন্তু, প্রতিটা সি লাইন একটা সেমিকলন দিয়ে শেষ করা হয়। আর একটা সি প্রোগ্রামের বেশ কিছু হেডার ফাইল থাকে, যেটা এভরি সি প্রোগ্রাম মাস্ট ইনক্লুড সাম প্রি ডিফাইন্ড হেডার ফাইল, মানে প্রতিটা সি প্রোগ্রামেরই কিছু আগে থেকে ডিফাইন করা হেডার ফাইল থাকে। সেই হেডার ফাইলগুলো কিন্তু হ্যাশ ইনক্লুড stdio.h বা conio.h এর মতো থাকে। হ্যাশ বলতে প্রি প্রসেসর ডিরেক্টরি, হ্যাশ লাইনটা নিজে এক্সিকিউট করা, এটা ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো।
অনুঘটক মানে কি বলতো, একটা বিক্রিয়ার মধ্যে থেকে নিজে মানে নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়াটাকে বাড়াতে মানে ফাস্ট করতে বা স্লো করতে কাজে লাগে। অনেক বন্ধু গ্রুপে এরকম বন্ধু থাকে দেখবি, বন্ধু গ্রুপে তারা নিজেরা কোনো কাজ করে না, বন্ধুকে বার খাইয়ে দিয়ে ক্ষুদিরাম বানাতে সাহায্য করে। ঠিক আছে, এক্স্যাক্টলি ওরকমই হলো হেডার ফাইল গুলো। হেডার ফাইল নিজে এক্সিকিউট করে না, কিন্তু হেডার ফাইল অন্য স্টেটমেন্ট, প্রোগ্রামিং এর মধ্যে অন্য স্টেটমেন্টকে এক্সিকিউট করাতে সাহায্য করে। হ্যাশ মানে তাহলে কি বলছে? হ্যাশ মানে হলো প্রিপোজিশন ডিরেক্টরি ইনক্লুড, কথাটার মানে হলো কিছু যোগ করতে চাইছি, তারপর ট্যাগ ভেরিয়েবলের মধ্যে std মানে স্ট্যান্ডার্ড, i ফর ইনপুট, ও ফর আউটপুট, ডট h মানে হেডার ফাইল, মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ওপরে আমার লিখে দেওয়া হলো। এটা অনেকে কোশ্চেন করতে পারে যে ডট এইচ এর জায়গায় যদি লাস্টে হেডার ফাইল, লাস্টে যদি আমার এটা লিখতে হতো তো কি ডট টি হতো, মানে টেলার ফাইল? ওরকম কোনো স্পেসিফিকেশন নেই, জেনারেলি ওপরে লেখা হয় বলেই ডট এইচ লেখা হয়। কোনও আমি যেখানে পড়াচ্ছি মনিটর, তোর মোবাইলের স্ক্রিন, আমার ল্যাপটপের স্ক্রিন, এগুলো হলো সব মনিটর, তাই এগুলোকে বলা হয় কনসোল। তাই কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, কোনিও ডট এইচ, কন মানে হলো কনসোল, কনসোল মানে মনিটরকে বোঝানো হয়, আই ফর ইনপুট, ও ফর আউটপুট, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এই ধরনের হেডার ফাইলটা দিতে লাগবে। stdio.h এর মধ্যে যেমন প্রিন্টএফ, স্ক্যানএম এর মানে আমি তোকে বললাম তুই বুঝতে পারলি, এটা কম্পিউটার কি করে, মানে একটা সি কম্পাইলার কি করে বুঝবে? সি কম্পাইলারের মধ্যে হ্যাশ ইনক্লুড stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ইনপুটের জন্য এবং আউটপুট পাওয়ার জন্য একটা সি প্রোগ্রামিং এ যে কটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেই কটা কিওয়ার্ডের মানেগুলো বেসিক্যালি এক্সপ্লেন করা থাকে stdio.h নামক হেডার ফাইলের মধ্যে। ধর একটা প্রোগ্রামকে যখন আমি সি প্রোগ্রাম তো অনেকগুলো কম্পাইলারে করা যেতে পারে, অনেক সফটওয়্যারে, টার্বো সি প্লাস প্লাস বা ব্লু স্ক্রিন যেটা আছে, ওতে যখন প্রোগ্রাম করি, প্রোগ্রামটার আউটপুটের স্টে 10 মোডে করা হয়, তো ওটা 10 মোড কম্পিউটারে, তাই ওটা আউটপুটকে স্টে করার জন্য গেট সিএইচ ফাংশন দেওয়া হয়, বা স্ক্রিন আউটপুট স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য সিএলআর এসসিআর সিনট্যাক্স ইউজ করা হয়। এই কিওয়ার্ড গুলোর মানে গুলো এক্সপ্লেন করা থাকে হ্যাশ ইনক্লুড conio.h এর মধ্যে। তাই দেখবি যারা ডেপসিতে বা কোড ব্লকসে সি প্রোগ্রাম করিস, তাদের কিন্তু হ্যাশ ইনক্লুড conio.h হেডার ফাইলটা দিতে লাগে না। ওকে, নেক্সট, একটা জেনারেল সি প্রোগ্রাম। একটা সি প্রোগ্রাম বলতে কি বোঝানো হচ্ছে দেখো, একদম ফার্স্ট টু ফার্স্ট দেখ, হ্যাশ ইনক্লুড অ্যাডিশন ডট সি, সি প্রোগ্রামের মানে হেডার ফাইলটা হলো ডট সি, অ্যাডিশন ডট সি। কথাটা মানে আমি যে প্রোগ্রামটা করছি, জেনারেলি এখানে অ্যাডিশনের এ বড় হাতের, ডট সি এর সি বড় হাতের দেওয়া হলো, তুই সব ছোট হাতের দিবি। প্রোগ্রামটা একটা যোগের প্রোগ্রাম করছি, হ্যাশ ইনক্লুড stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, হেডার ফাইল ডিক্লারেশন গুলো আগে উপরে করে নেওয়া হলো। ভয়েড মানে বোঝানো হচ্ছে, ভয়েড মানে বোঝানো হচ্ছে যে এই প্রোগ্রামটা কোনো ভ্যালু লাস্টে রিটার্ন করবে না। রিটার্ন করবে না মানে লাস্টে কোনো রিটার্ন কথা ইউজ হবে না, এটুকু আপাতত জান, পরে আমরা আরো ক্লিয়ার আউট করছি। ভয়েড মানে অক্সফোর্ড ডিকশনারি থেকে বলা হচ্ছে নাথিং বা নো ভ্যালু। বেসিক্যালি ভয়েড কথাটার মানে প্রোগ্রামিং এ, সি প্রোগ্রামিং এটা বোঝায় নো ভ্যালু উইল রিটার্ন, লাস্টে কোনো প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আমি বেরিয়ে এক্সিকিউট করে দেবো, লাস্টে কোনো কিছু মেন ফাংশনের মধ্যে রিটার্ন করাতে হবে না। তাই ভয়েড মেন ফাংশন শুরু হলো, সেকেন্ড ব্র্যাকেট শুরু, ইন্ট এবিসি মানে তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এ কমা বি কমা সি, কমা হলো সেপারেটর হিসেবে কাজ করে। ইন্ট এ পরের লাইনে ইন্ট বি, পরের লাইনে ইন্ট সি দেওয়া যেতে পারতো, একবারে একাধিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা যায়। সিএলআর এসিআর মানে আগে যদি কোনো আউটপুট থেকে থাকে সেটাকে ক্লিয়ার করে দেওয়া হলো। এই কোডটা টোটাল করা হয়েছে টার্বো সি প্লাস প্লাস এর রেসপেক্টে। সিএলআর এসিআর, সিএলআর মানে ক্লিয়ার, এসিআর মানে স্ক্রিন, তাই এর সিনট্যাক্সটা হলো সিএলআর এসিআর, কিওয়ার্ডটা হলো সিএলআর এসিআর, তার মানে ক্লিয়ার স্ক্রিন ফাংশন। প্রিন্টএফ, প্রিন্টএফের মধ্যে ব্যাকস্ল্যাশ এন দিয়েছি মানে নিউ লাইনের জন্য, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, তাহলে প্রথম ভ্যালুটা আমার এই লেখাটা দেখাবে, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু কথাটা দেখাবে, মানে কোলন, ডাবল ইনভার্টেড কমার মধ্যে ছোট হাতের বড় হাতের যেমন তুই দিবি তেমন তোকে দেখাবে আউটপুটে, জাস্ট ফর ইট ইজ নাথিং, অনলি ফর শোয়িং পারপাস। সেমিকলন দিয়ে লাইনটা শেষ করলাম। স্ক্যানে পার্সেন্ট দিয়ে অ্যাম্পারসেন্ট দিয়ে, তার মানে এ ভেরিয়েবলের ভ্যালুটা আমি নিয়ে নিলাম। যেই আমি ইন্ট এবিসি করেছি, যেই ইন্ট এবিসি করেছি, যেই এবিসি করেছি, তাহলে এ জন্য একটা ব্লক তৈরি হয়ে গেছে, এর জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে, বি এর জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে, এর জন্য একটা ব্লক তৈরি হয়েছে, বি এর জন্য একটা ব্লক তৈরি হয়েছে, সি এর জন্য একটা ব্লক তৈরি হয়ে গেছে। ওকে,
এর জন্য একটা ঘর তৈরি হয়েছে, বি এর জন্য একটা ঘর তৈরি হয়ে গেছে 2 বাইটের, আর সি এর জন্য একটা 2 বাইটের ঘর তৈরি হয়ে গেছে। কার মধ্যে হয়েছে? টোটাল জিনিসটাই হয়েছে র্যামের মধ্যে। এটা যদি একটা র্যাম হয় তাহলে টোটাল জিনিসটাই র্যামের মধ্যে তৈরি হয়ে গেছে। তাহলে দেখ, এটা যদি র্যাম বা মেন মেমোরি হয়, ওর মেমোরি হয়, তার মধ্যে তিনখানা আমার ভেরিয়েবলের ব্লক তৈরি হয়ে গেছে। এর অ্যাড্রেসটা হলো, এর অ্যাড্রেসে নিয়ে চলে গেছে, এর অ্যাড্রেসের মধ্যে অ্যাম্পারসেন্ট এ মানে এর ঘরের মধ্যে আমি কোনো ভ্যালু নিচ্ছি, প্রিন্টএফ এন্টার দ্য সেকেন্ড ভ্যালু, পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ট বি মানে বি এর মধ্যে আমি কোনো ভ্যালু নিয়ে ভ্যালু দিতে পারছি। মানে প্রোগ্রামটা রান করানোর পর আমি এ এর মধ্যে কোনো ভ্যালু নিতে পারছি, বি এর মধ্যে কোনো ভ্যালু নিতে পারছি। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি মানে সি ভেরিয়েবলের মধ্যে এ আর বি এর ভ্যালুটা যোগ করে রেখে দিলাম। দ্য সাম অফ দ্য ইন্টিজার ভ্যালু ইজ পার্সেন্ট ডি, যেহেতু দুটো এ বি দুটোই ইন্টিজার, তাই জন্য কিন্তু সি এর মধ্যে আমার ইন্টিজার ভ্যালুটাই স্টোর থাকবে। তাই আউটপুটে দেখিয়ে দিল পার্সেন্ট ডি সি, তার মানে সি এর ভ্যালুটা আউটপুটে দেখিয়ে দিচ্ছে। গেট সি এইচ মানে গেট ক্যারেক্টার, নতুন করে কোনো ক্যারেক্টার দেওয়া। টার্বোসিতে যতক্ষণ না আমি কোনো ক্যারেক্টার দিই আউটপুটে, ততক্ষণ স্ক্রিনটা এসেই চলে যায়, সেটা যেন না যায় স্টে করে, তাই গেট সি এইচ কিওয়ার্ডটা কিন্তু ইউজ করা হচ্ছে। ব্র্যাকেট ক্লোজ প্যারেনথেসিস মানে আমি শেষ করে দিতে পারলাম। এই হলো একটা বেসিক সি এর প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকেই দেখ এক্সপ্লেন করা আছে, এই প্রোগ্রামটাকেই দেখ, এই প্রোগ্রামটার মানেটাই কিন্তু, এই প্রোগ্রামের মানেটাই কিন্তু এক্সপ্লেন করা আছে। দেখ, একটা সি প্রোগ্রাম টার্বোসিতে করা যেতে পারে, ডট সি এক্সটেনশন দিয়ে সেভ করো। অল্ট F9 হলো শর্টকাটে কম্পাইল করার সিনট্যাক্স, কন্ট্রোল F9 হলো প্রোগ্রামটা রান করানোর সিনট্যাক্স। একটা জেনারেল সি প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার সিস্টেমটা কিরকম আছে দেখে নেওয়া যাক। এগুলো একটু থিওরি পড়িস, কম্পাইলেশন এন্ড এক্সিকিউশন করা হয়। প্রথমে কম্পাইল করা হয়, কম্পাইল মানে পুরো প্রোগ্রাম থেকে যে কটা এরর আছে এররটাকে ধরে নিয়ে আউটপুটে দেখিয়ে দেবে এতগুলো এরর আছে, আর যদি কোনো এরর না থাকে খুব ভালো কথা, প্রোগ্রামটা রান করিয়ে দেবে। অল্ট F9 দিয়ে তুই, অল্ট F9 হলো শর্টকাট কি কম্পাইল করা টার্বোসিতে, আর কন্ট্রোল F9 হলো রান করা বা শর্টকাট কি। নেক্সট হলো, এই হলো সি এর এক্সিকিউশন প্রসিডিওরটা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, ভেরি 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 ইম্পর্টেন্ট স্টেপ। পারলে এটা মুখস্থ রাখলে খুব ভালো হয়। একটা সি প্রোগ্রাম জেনারেলি যখন এক্সিকিউট করে, কিভাবে এক্সিকিউট করে দেখে নেওয়া যাক। একটা সি প্রোগ্রাম এরকম ভাবে এক্সিকিউট করে, ডট সি অ্যারো, ডট সি অ্যারো, ডট ওবিজে অ্যারো, ডট ইএক্সি। প্রথমে ডট সি এক্সটেনশনে সেভ হলো, তারপর তার অবজেক্ট ফাইল তৈরি হলো, তার এক্সিকিউটেবল ফাইল তৈরি হলো। এক্স্যাক্টলি আমি তোকে এখানে যেটা বলছি সেটাকে একবার শুনে নে। একটা মিষ্টির দোকানদার প্রচুর মাখা সন্দেশ একসঙ্গে নিয়েছে, নিয়ে এবার যে মালিক এলো সে মালিক চেক করছে মাখা সন্দেশটাকে, একটু চেকে সন্দেশটা ঠিক আছে না ঠিক নেই, না টকটক হয়ে গেছে, এটা ফেলে দে রে, এটা খেলে কাস্টমার গুলো মরবে, আমার ব্যবসা লাটে উঠবে, ঠিক আছে ফেলে দিল, মানে কোনো এরর দিলে ফেলে দিল। 2 নাম্বার আবার মাখা সন্দেশ মেখেছে, যখন খেতে গেল দেখলো সন্দেশের ধারে একটা টিকটিকি পড়েছে, আর খেলো না, বলে এটা খেলে কাস্টমারের আগে আমি মরবো রে, তাই ওটাও খেলো না। কম্পাইলার মানে যে চেক করছে মালিকটা, আবার কর্মচারী মাখা সন্দেশ মেখেছে, মালিক এসে বলছে না, খেয়ে দেখছে না রে ভালো হয়েছে খেতে, ঠিক আছে কোনো এরর নেই, নে এটাকে তুই ছাঁচে ফেল। 3 জন দোকানের কর্মচারী এলে, একজন হলো তোর প্রদীপ ছাঁচে ফেলছে, একজন হলো গিয়ে তোর শঙ্খ ছাঁচে ফেলছে, একজন গোল ছাঁচে ফেলছে। তো 3 রকম মিষ্টি পাওয়া গেল পরপর পরপর। যেটা গোল ছাঁচ তাতে লোডার কি করছে, কিশমিশ গুজ্জে একটা করে কিছু পেস্তা দিচ্ছে, পরপর পরপর লোড করতে থাকছে। দেখবি একই ধরনের খেতে 10 টাকা করে দাম, 3 রকম মিষ্টি একই ধরনের, একই খেতে, কোনোটার উপরে অর্ধেক কিশমিশ দেওয়া, কোনোটার উপরে কাজুর টুকরো দেওয়া, কোনোটার উপরে 2-4টে পেস্তা ছড়ানো। খেতে একই, মানে মেটেরিয়াল সেম, দেখতে আলাদা। আমরা তো হলাম মানুষজন অ্যাট্রাকশনে বিশ্বাসী, তাই যেটা যত সুন্দর দেখতে, যার যেমন চয়েস আর কি। আমি তুই দুজনেই মিষ্টি খেতে ভালোবাসি, আমার হয়তো গোল মিষ্টি খেতে ভালো লাগে, তোর হয়তো লম্বা মিষ্টি খেতে ভালো লাগে, কারোর হয়তো ত্রিকোণা মিষ্টি খেতে ভালো লাগে, তাই একই জিনিস আলাদা আলাদা ছাঁচ। এক্স্যাক্টলি একটা সি প্রোগ্রামের মতোই প্রথমে ডট সি ফাইল, ডট সিটাকে কম্পাইলার দেখবে কোনো এরর আছে কিনা, যদি কোনো এরর না থাকে, সিনট্যাক্স এরর থাকে, তাহলে আবার রিটার্ন করে দেবে তোকে যতক্ষণ এরর ঠিক করতে পারছিস, আর যদি এরর ঠিক করা হয়ে যায় তাহলে তার অবজেক্ট ফাইলটা জেনারেট করবে।
অবজেক্ট ফাইল যদি জেনারেট করা হয়ে যায়, এবার লিঙ্কার ওই লাইব্রেরি ফাংশনের মাধ্যমে লোড করতে থাকবে মানেগুলো। প্রিন্টএফ এ কম্পাইলারকে বোঝাবে, প্রিন্টএফ এর মানে প্রিন্ট করা, স্ক্যানএফ এর মানে হলো ইনপুট নিতে সাহায্য করে, মানেগুলো কম্পাইলার পরপর বোঝাতে থাকবে। তারপর যখন এক্সিকিউট করে যাবে এক্সিকিউটেবল ফাইল, তখন আমরা ডিজায়ার্ড আউটপুটটা পেয়ে যাব। এই হলো সি এর কম্পাইলেশন এন্ড এক্সিকিউটেবল স্টেপটা। এটা হলো সি এর ইন্ট্রোডাকশন ক্লাস। একটা ছোট্ট প্রোগ্রাম দেখানো যাক, আর লাস্টেরটা কিছু বোঝাবার নেই। ওকে, এবার একটা সি এর জেনারেল প্রোগ্রাম দেখে নেওয়া যাক। Write a C program to add two numbers. Has include stdio.h, has include যদি আমি নরমাল একটা প্রোগ্রাম দেখাই প্রিন্টএফ দিয়ে, তার মধ্যে আমি লিখছি হ্যালো গেট সিএস দিলে প্রোগ্রামের আউটপুটটা স্টে করবে না। প্রোগ্রামটাকে কিভাবে সেভ করা হয়, সেভ করলাম, ধর সেভ করছি আমি demo1.c। প্রোগ্রামটাকে যখন আমি রান করব অল্ট F9 দিয়ে আমি প্রোগ্রামটাকে কম্পাইল করলাম। কম্পাইল করার সময় দেখছি আমার কোনো এররও আসেনি, কোনো ওয়ার্নিংও আসেনি। এবার কন্ট্রোল F9 দিয়ে আমি সেটাকে রান করাতে পারবো। রান করালে আমার হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। আগে অনেক কিছু লেখা আসছে, এই লেখাটা যদি আমি দেখতে না চাই তাহলে আমি ক্লিয়ার স্ক্রিন করে দেবো। যদি আমি CLR SCR ইউজ করি তাহলে কিন্তু দেখবো আমি এটা রাইট এ সি প্রোগ্রাম টু গিভ এনি মেসেজ। তাহলে এটাকে যদি আমি রান করাই কি পাবো, কন্ট্রোল F9 করলে হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি। কেন, আগে স্ক্রিনটা ক্লিয়ার করে দিয়েছে। এবার যদি বলে টু অ্যাড টু নাম্বার, টু অ্যাড টু নাম্বার, এই দুটো নাম্বার যোগ করতে চাই, তাহলে আমি কি করব দেখো। তাহলে অলওয়েজ CLR SCR টা না ভেরিয়েবল ডিক্লারেশনের পর দিতে হয়, A, B, C তিনটে নাম্বার নিলাম। আমি এর মধ্যে রেখে দিলাম 2, B এর মধ্যে রেখে দিলাম 4। লজিক হলো C is equal to A plus B, লজিক অফ দা প্রোগ্রাম, প্রোগ্রামের লজিক পার্টটা। এবার আউটপুটটা আমি দেখাচ্ছি, কি দেখাবো, আউটপুটটা দেখাবো হলো অ্যাডিশন ইকুয়ালস টু %d। অ্যাডিশনটা যদি আমি দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো আমি কি পাচ্ছি। এই প্রোগ্রামটাকে একটু সেভ করে নেওয়া যাক, demo1 demo2.c। প্রোগ্রামটাকে যদি আমি রান করাই তাহলে আউটপুট পাবো অ্যাডিশন 6। তার মানে এই প্রোগ্রামটা আমার অলওয়েজ 6 আউটপুট দেবে। কেন, এটা স্ট্যাটিক্যালি যদি টু অ্যাড টু নাম্বার ডাইনামিক্যালি দিতাম, যদি ডাইনামিক্যালি দিতাম তাহলে কিন্তু আমার ইনপুটটা আলাদা আলাদা করে নিতে হতো। কিরকম ভাবে নিতে হতো দেখে নেওয়া যাক। এই লাইনটা লেখা যেত না, তখন আমায় দিতে হতো printf give values। ওকে, এবার scanf করে ভ্যালুটা নিয়ে নিতাম আমি, scanf করে